বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেবিলের যাবতীয় কাজ নিয়ে ভিডিওটি উপস্থাপন করব। সবাইকে কম্পিউটার প্রশিক্ষণের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমরা একটি টেবিল ইনসার্ট করব। ধারাবাহিকভাবে এভাবে প্রায় 10-15টি টেবিলের কাজ নিয়ে ভিডিওতে থাকবে। তো প্রথমে আমরা একটা টেবিল ইনসার্ট করব। এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল ওপেন করছি। যেখানে টেবিলটি আপনি ইনসার্ট করবেন ওই জায়গায় কার্সর রাখতে হবে। কার্সর রেখে এখানে মেনুগুলো থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট মেনু থেকে এখানে আইকন আছে, টেবিল আইকন আছে। টেবিল আইকন থেকে এখানে রো কলাম সিলেক্ট করে আপনি এগুলো সিলেক্ট করার পরে মাউসে ক্লিক করলে এখানে হয়ে যাবে, এটা ইনসার্ট হয়ে যাবে। আবার এখানে যেমন আমার এখন কয়টি কলাম লাগবে, আমি কলাম নিচ্ছি 5-6টি, আর রো নিচ্ছি, যাই হোক এখানে এগুলো নিচ্ছি। এই ক্লিক করার সাথে এখানে টেবিলটি চলে আসছে। এখন আরেকটি টেবিল এখানে দেখাচ্ছি। ইনসার্টের আরেকটা সিস্টেম হলো, ইনসার্ট মেনুতে যাবেন, এখানে টেবিল আইকনের নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করে ইনসার্ট টেবিল, এখানে একটা অপশন আছে, অপশনে ক্লিক করলে এখানে কয়টি কলাম লাগবে, কয়টি রো লাগবে আপনার এখানে সব কিছু সিলেক্ট করে দেবেন বা কম্পোজ করে দিবেন। এখানে উপরে নিচে অ্যারো চিহ্ন আছে, এগুলো দিয়ে ক্লিক করে ঠিক করে দিবেন। আর রো সংখ্যা কয়টি লাগবে সেটাও এখান থেকে দেওয়া যায়, দিয়ে এখানে ওকে দিবেন, আর কোনো কিছু দেওয়ার থাকেন না। তখন আরেকটা টেবিল ইনসার্ট হয়ে যাবে। এই যে এখানে একটা টেবিল ইনসার্ট করছি, এখানে দুইভাবে টেবিলটা ইনসার্ট করা যায়। এখানে ওটাই দেখানোর জন্য এটা করলাম আমি। এরপরে টেবিল সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে টেবিলে যখন কার্সর রাখবেন তখন এখানে টেবিল লেআউট একটা মেনু আবার সৃষ্টি হবে। এখানে লেআউট তো আছে, একটা মেনু লেআউট আছে এখানে, যে দেখেন লেআউট, এটা হচ্ছে পেজ সেটআপ বা ইত্যাদির জন্য। আর এখানে টেবিল লেআউট আছে, যখন টেবিল সিলেক্ট করবেন তখন টেবিল লেআউটটা আসবে, টেবিলের যাবতীয় কাজ এখানে থাকবে। এটা হচ্ছে টেবিল লেআউট। তো আমাদের প্রথমে ছিল টেবিল ইনসার্ট করা, এরপর আসছে রো কলাম সংযোগ করা। আমি এখানে কাজের সুবিধার জন্য এখানে একটা সিরিয়াল নাম্বার দিই, না হলে এটা আমরা পরে বুঝবো না। 2 3 4 5 6, এদিকে 6টি কলাম আর এদিকে রো হচ্ছে 3 4 5টি। এখন আমরা শিখব রো হচ্ছে কি। রো হচ্ছে এই পুরো লাইনটাকে রো বলা হয়, এই পুরো লাইনটাকে রো বলা হচ্ছে। এটা একটা রো, একটা লাইন। কলাম কি, এটা একটা কলাম। এই জিনিসের দিকে সিলেক্ট করে এটা পুরোটা একটা কলাম। এখন আপনি এখানে 2 নম্বর কলামের পরে আরো একটি কলাম ইনসার্ট করবেন। এখানে এটা করার জন্য ইনসার্ট মেনুতে যাওয়ার দরকার হবে না। এখানে মাউস রেখে রাইটে ক্লিক করলে ইনসার্ট আসবে। এই যে ইনসার্ট অপশন আসছে, ইনসার্ট আসার পর এখানে আপনি কি কোন দিকে কলামটা ইনসার্ট করবেন, লেফট না রাইট না অ্যাবোভ না বিলো, এখানে এগুলো একটা সিলেক্ট করবেন, কলাম ইনসার্ট হয়ে যাবে। আবার কার্সর রাখি টেবিল লেআউটে ক্লিক করলে টেবিল লেআউট মেনুতে গিয়ে এখানে আছে দেখেন, এই যে ইনসার্ট অ্যারো চিহ্ন দেওয়া আছে, উপরের দিকে দিলে রো উপরের দিকে দেওয়ার প্রয়োজন হবে, তখন এটা ক্লিক হবে। বিলো নিচের দিকে, এটা হচ্ছে রো এর ব্যাপারে। কলাম কি লেফটে দিবেন না রাইটে দিবেন, ডানে দিবেন না বামে দিবেন, অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এখানে আর অন্য কোনো অপশন নাই, অন্য কোনো লেখা বা ডায়ালগ বক্স আসবে না। এখানে ক্লিক করবেন। আমি এখন রাইটে দিচ্ছি, রাইট 2 নম্বর কলামের পর এখানে আরেকটা কলাম সৃষ্টি হয়েছে, যেটার আমি নম্বর এখানে নাই। 3 আগে 2 পর এখানে আরেকটা কলাম সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এভাবে কলাম সৃষ্টি হবে। একটা রো ইনসার্ট করে দেখি। এখানে এই যে বিলো, আমি নিচের দিকে 3 ঘরের নিচের দিকে একটা রো ইনসার্ট করবে। 3 নম্বর রো আছে, 4 নম্বর রো এর পরে আগে 3 নম্বর রো এর পরে এটা আরেকটা রো সৃষ্টি হয়েছে এখানে। এভাবে ইনসার্ট রো কলাম এগুলো ইনসার্ট করবেন। রো ইনসার্টের বিষয় আরেকভাবে ইনসার্ট করতে পারবেন, সেটা হচ্ছে আপনার
যতটা রো প্রয়োজন হয় ততটা রো সিলেক্ট করবেন। উপরে বা নিচে আমি এখানে রো সিলেক্ট করলাম। আমার মনে করেন আমার নিচের প্রয়োজন হবে 1 2 3 4 5টা রো আমি সিলেক্ট করলাম, আমার উপরে 5টা রো লাগবে। যতটা রো এটা একটা একটা করে দিতে পারবেন, একটা একটা করে দিলে এভাবে সিলেক্ট হবে, কিন্তু এতবার না দিয়ে আমি একসাথে 5টা রো সিলেক্ট করলে একটা ক্লিক এটা হয়ে যাবে। 1 2 3 4 5 এই 5টা রো সিলেক্ট করলাম, নিচে আমার 5টা রো হবে, একসাথে 5টা রো হয়ে গেছে। 3 4 5 দিকে 2টা চলে আসছে। এভাবে রো ইনসার্ট করা যায়। এখানে 2 3টা সিলেক্ট করছেন, এখন উপরে আমার 3টা রো লাগবে। এই যে আলোচনার উপরটা দিলে উপরে 3টা রো হয়ে যাবে একসাথে। এখানে আপনি একটা একটা করে আপনি করতে পারবেন। আবার একসাথে 10টা লাগবে, 10টা রো সিলেক্ট করবেন, একসাথে ক্লিক করবেন, 10টা রো নতুন করে এখানে হয়ে যাবে। যেখানে ইনসার্ট করবেন এখানে কার্সর রেখে ডানে বাঁয়ে এখানে অপশন আছে, এবং এখানে মেনু থেকেও দেওয়া যাবে। টেবিল লেআউট মেনু থেকে এখানে এই অপশন থেকে এগুলো দিতে পারবেন, ইনসার্ট করে দিতে পারবেন। আরেকটা এখানে আছে, অপশন আছে দেওয়ার। আরেকটা সিস্টেম হলো উইন্ডোজ সাধারণত অফিস যেগুলো রানিং অফিস আছে, যেমন আমার একটা অফিস 19 অফিস বা 17 এই ধরনের আরও আছে যেগুলো, এগুলোতে এখানে মাউস নেওয়ার এই যে এই কলামটার আঁকের উপরে বর্ডারের উপরে মাউস নিলে এখানে একটা যোগ চিহ্ন আসবে। এই যোগ চিহ্ন এখানে দেখায়, তখন ইনসার্ট হয়েছে এখানে বুঝবেন। এই যোগ চিহ্ন আসলে এখানে ক্লিক করলে আরেকটা কলাম হয়ে যাবে সেটা। এটা আরো শর্টকাট। এগুলো অনেকগুলো নিয়ম আছে। এই তো তিন ভাবে আমরা এটা ইনসার্ট করতে পারি। এখন আমরা দেখলাম এখানে যোগ চিহ্ন আসবে না, এই যে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করলে কলাম ইনসার্ট হয়ে যাবে। এখন এই যে আমি কলামগুলো ইনসার্ট করলাম, এই যে এখানে 1টা 2টা 3টা কলাম, একটা রো, এটা আমার এখন লাগতেছে না। যে কোনো একটা কলাম আমি ডিলিট করে দেব। আমি 2 নম্বর কলাম ডিলিট করে দিই। যে কলামটা ডিলিট করবেন ওই কলামে কার্সর রাখবেন বা উপর থেকে সিলেক্ট করবেন, কার্সর রাখলেও হবে। রাখার পরে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ইনসার্ট রেখে এই কার্সর রেখে ডিলিট সেল। ডিলিট সেলের পরে এখানে দেখবেন 3টা ডট, যেখানে কম্পিউটারে যেখানে ডট দেখবেন মনে করবেন অবশিষ্ট আরো কিছু আসবে। এখানে ক্লিকের পরে, ক্লিক করার পরে এখানে আরো কিছু আসে, ডাইরেক্ট কাজ হয়ে যাবে না। এই জন্য এখানে এই যে ডিলিট সেলের পরে এখানে এটাই ক্লিক করলে আসবে আপনি সেল কোনটা ডিলিট করবেন না কলাম ডিলিট করবেন এখানে লেখা আছে। আমি কলাম ডিলিট করবো, এই জন্য কলামে রেডিও বাটন বলে এটাকে, রেডিও বাটন সিলেক্ট করলাম, ওকে দিলাম। 2 নম্বর কলাম 2 ডিলিট হয়ে গেছে, দেখছেন 1 3 2 নেই, 2 নম্বর কলাম ডিলিট হয়ে গেছে। রো ডিলিট করলে 3 নম্বর রোটা আমি ডিলিট করব। ঠিক একইভাবে এভাবে করতে হবে। আরেকটা সিস্টেম হচ্ছে এখানে টেবিল লেআউটে আসি, ডিলিট এই যে আইকনটা আছে, ডিলিট আইকনে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখানে ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল। আমি ডিলিট রো, তো আমি রোতে ক্লিক করব। ডিলিট রো 3 নম্বর রো নেই, 1 2 4 3 নম্বর ডিলিট হয়ে গেছে। এভাবে এটা ডিলিট হবে। ইনসার্ট কিভাবে হবে এটা আমরা বুঝলাম। এর পরবর্তীতে আসতেছি আমরা রো এবং কলামকে, একটি রোকে বহু রোতে পরিণত করা, একটি কলামকে বহু কলামে পরিণত করা। সেটা হবে দেখেন এখানে এই একটি কলাম, এই কলামটা একটি কলাম, ঠিক আছে। এই কলামটাকে আমি এই ঘরটাকে এখানে এটা হবে এই যে এই কলামটা এই ঘরে, এই কলামটাতে আমি আরো 2টা কলাম করব এটাতে। এই জন্য কার্সর এই ঘরে রাখবো, যে ঘরে কলাম করবো ওই ঘরে কার্সর রাখবো। রেখে স্প্লিট সেল, স্প্লিট সেল দেওয়ার পরে এখানে একটা ডায়ালগ বক্স আসবে স্প্লিট সেলের। আপনি কয়েক কলাম করবেন এটাকে, এটা তো এখন 1 কলাম আছে, আপনি 3 কলাম করবেন। রো তো একটাই, রো একটাই আছে, এখানে রো আমি সৃষ্টি করবো না, কলাম করব। এই জন্য 3টা কলাম দিবেন এখানে সংখ্যা, ওকে করবেন। এই দেখেন 3টা কলাম এখানে হয়েছে, দেখা যায়। দেখেন এখানে 3টা কলাম, একটা ছিল এখন 3টা কলাম হয়ে গেছে, 3টা কলাম সৃষ্টি হয়েছে এখানে, ঠিক আছে। এখন আসেন এখন দেখাবো রো। রো কিভাবে সৃষ্টি করবেন। একটা রো না, এখানে তো 1 লাইন,
এই যে একটা লাইন, এই রো, এটা মূলত সেল বলতে হবে, এই প্রতিটা ঘরকে সেল বলা হয়। এটা একটা সেল, এটা একটা সেল, পুরাটাকে একসাথে রো বলা হয়, কিন্তু এই ঘরটা একটা সেল। এবং এই সেলে আমি কার্সর রাখছি তো, বা সিলেক্ট করবো, অসুবিধা নেই। এটাকে আমি রো একটা আছে, এখন আমি এটা কয়েকটা রো করবো, এই জন্য স্প্লিট সেল, স্প্লিট মানে খণ্ড করা, সেল। কলাম একটাই আছে, আমি কলাম একটাই দিব এখানে, কলাম একটা। রো করব আমি 2টা বা 3টা, রো 3টা করব, কলাম একটাই আছে, ওকে। এখন দেখেন এই কলামটা, এই রোটা, এখানে 3টা রো হয়ে গেছে, হয়েছে না? এক কলামে, এক রোতে 3টা রো সৃষ্টি হয়েছে। এগুলোকে ছোট করা যাবে, বড় করা যাবে, টানে টানে এগুলো ছোট করে দিতে পারবে, সমস্যা নেই। তো কিভাবে হয়েছে এটা, এখন ডিলিট কিভাবে করবেন? আমার এটার দরকার নাই, আমি এখন এটা ডিলিট করতে হলে 3টা কলাম সিলেক্ট করবেন। যে যে এখানে 3টা কলাম হয়ে গেছে না, এখন এটাকে আপনি 3টা কলাম সিলেক্ট করবেন এখান থেকে, যেভাবে হোক এটা সিলেক্ট করবেন। অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক করলে এরপরে এদিকে আপনি বাকি 3টা সিলেক্ট করবেন। সিলেক্ট করে স্প্লিট সেল, ওখানে গিয়ে ওই যে এক কলাম করে দিবেন, কলামের সংখ্যা 1, রো তো 1 আছে, ওকে। এগুলো সব ডিলিট হয়ে যাবে, আবার এক কলামে চলে আসবে। ঠিক এভাবে এটাও করবেন, স্প্লিট সেল, কলাম একটাই আছে, রো একটাও থাকবে, এখানেও কলাম একটা, রো একটা, এভাবে হবে। তো আমার এই টেবিল নিয়ে আমার আরও 2টা ভিডিও ছিল, ভিডিওগুলা আমি আর দেখি নাই, কিন্তু দেখতেছি যে পেজে ইউটিউবেতে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দিতেছে, এটা দিয়ে কোনো কিছু শেখা যায় না, কিছু না। আসলে টেবিলের অনেক কাজ, অফিসে কাজ করতে গেলে তো টেবিল ছাড়া কোনো কাজে নাই, যে কোনো অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অফিসে। এই জন্য টেবিলটা খুবই জরুরি। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করুন। চ্যানেলে অনেকগুলো ভিডিও কম্পিউটার শেখার জন্য আছে, এগুলো একটার পর একটা দেখলেই আশা করি আপনি অনেকগুলো শিখতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। আমার একটা ভিডিও আছে কম্পিউটার শেখার সিলেবাস, ওটা হচ্ছে একটা নতুন লোক কতটুকু কম্পিউটার শিখবে, কম্পিউটার শেখা তো শেষ নাই, যতটুকু শিখলে সে অন্যান্য কাজ নিজে নিজে করতে পারবে, ততটুকু পর্যন্ত এটাকে আমি সিলেবাস দিয়েছি। ওটা শেখার পরে, ওই ভিডিওটা দেখে কম্পিউটার শেখার পরে এখন আপনি টেবিল শিখতে পারবেন, টেবিলে কাজ করা নিয়ে এই ভিডিওটা দেখতে পারবেন। আমি আসলে ভিডিও করার সময় কতটুকু সময় হইতেছে এগুলো আমার কাছে কোনো কেয়ার না, আমার বিষয় হচ্ছে যে আমি আসলে বিষয়টা উপস্থাপন করতে পারতেছি কিনা, এটা হচ্ছে জরুরি বিষয়। তো আমরা এখন কলাম, রো ইনসার্ট করলাম এবং ডিলিট করলাম, বহু কলাম করলাম। এখন আমরা অনেকগুলো রোকে এক রোয়ে পরিণত করব, অনেকগুলো সেলকে একটি সেল করব, অনেকগুলো কলামকে একটি কলামে পরিণত করব। কম্পিউটার শিখবেন, আসলে নিজে শিখবেন, অন্যকে শিখাবেন, এটাই। যে আমি শিখে বসে থাকবেন আপনি, এটা কোনো কাজ হবে না। আপনি তো আপনার জ্ঞান নিয়ে মারা যাবেন, চলে যাবেন পৃথিবীতে, জ্ঞানটা দিয়ে যেতে পারবেন না, জ্ঞানটা চলে যাবে আপনার সাথে। এই জন্য শিখছেন, যা শিখি আরেকজনকে শেখানোর উদ্দেশ্যে শিখবেন। তো এখানে 3টি কলাম, 3টি কলামকে আমি দ্বিতীয় রোতে 3টি কলাম এক কলামে পরিণত করব, এখানে আমার প্রয়োজন আছে লেখার জন্য। এই জন্য এটা এক কলাম করে মার্জ সেল, আমার ওই ভিডিওতে এগুলো লেখা আছে। মার্জ সেল দেওয়ার সাথে সাথে কলামটা এখন এখানে একটা কলাম হয়ে গেছে, দেখেন এটা এখানে এক কলাম, অনেকগুলো কলাম একসাথে করছি। এখন রো এইভাবে, এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, 3টা রোকে, 3টা সেলকে আমি এক সেলে পরিণত করব, একটি সেলে, সেটাও মার্জ সেল। এই যে মার্জ সেল, মার্জ সেলে ক্লিক করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। অথবা এইভাবে সিলেক্ট করার পরে আপনি রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পরে যে মার্জ সেল একটা অপশন এখানে আছে, মার্জ সেলে ক্লিক করবেন, মার্জ সেল হয়ে যাবে, মার্জ সেলে দিবেন, এটা মার্জ সেল
অথবা আরেকটা হচ্ছে এখানে ইরেজ, এখানে একটা অপশন আছে টেবিল লেআউটে ইরেজার। ইরেজার অর্থাৎ মানে ডিলিট করার জন্য ইরেজার হবে আর কি। ইরেজারে ক্লিক করলে ইরেজারটা এখানে চলে আসবে, দেখেন যদি ইরেজার আকার ধারণ করবে। এখন এখান থেকে আপনি আপনার এটা মুছে দিলেন, এটা ডিলিট হয়ে গেল। এই এটা দুটো ডিলিট হয়ে গেছে। এখানে আবার ক্লিক করলে ইরেজার চলে যাবে, এটাও মার্সেল হয়ে গেছে, এটা একসাথে হয়ে গেছে। এইভাবে ইরেজার দিয়েও ডিলিট করতে পারবেন, বর্ডারগুলো আগগুলো ডিলিট করে দিলে এক কলাম হয়ে যাবে। আবার এইভাবে এই ইনসার্ট বা মার্সেল করিও এগুলো এক করা যাবে। তো এটাকে আবার আগের পর্যায়ে নেওয়ার জন্য এখান থেকে সাধারণত আন্ডু দিলেও চলে আসবে, অথবা আমরা ওই ইনসার্ট কলাম সেল দিলেও ইনসার্ট কলাম সেল আবার এখানে অঙ্কন করা যাবে। এরপরে আমরা আসবো রো এবং কলাম ছোট বড় করা। রো এবং কলাম ছোট বড় করার জন্য আমার এই রোটি এতটুকু, আমার এখানে রোটি আরো বড় করতে হবে। অনেকগুলো এখানে লেখা আছে, অনেক লেখা আমি লিখতে হবে এখানে। এবার আমি এটার বড় করতে হলে এখানে টেবিল লেআউটে এই হাইট, উইডথ, উচ্চতা এবং প্রশস্তর এখানে অপশন আছে। কতটুকু উঁচা করবেন, কতটুকু চ্যাপ্টা করবেন, এটা এখানে এরো চিহ্ন দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে এদিকে লম্বালম্বি করা, এটা হচ্ছে উপরের নিচে বড় করা। তো আমরা উপরের নিচে যেটা এখানে ক্লিক করবেন উপরের দিকে, এটা চ্যাপ্টা হতে থাকবে, কত বড় লাগবে আপনার এখানে চলে যাবে। আর উপরেরটা দিবেন হাইট, উপরের নিচে বড় হবে, সেটার জন্য দিবেন উপরে, এটা টিপলে এটা বড় হবে। এটা হচ্ছে টেবিল, রো, কলাম ছোট বড় করা। এছাড়াও আপনি যদি এখানে অ্যারো চিহ্ন দিয়ে টানিয়ে আনি দেন, এই যে অ্যারো চিহ্ন যেটা হয় এখানে প্লাস চিহ্ন যেটা আছে, প্লাস চিহ্ন দিয়ে এটা হবে, এই যে প্লাস চিহ্ন দিয়ে এটা হবে। প্লাস চিহ্ন দিয়ে আপনি নিচের দিকে টানিয়ে আনতে পারবেন, এই দিকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে দিয়েও করা যায়। রো কলাম সেল বা কলামকে ছোট বড় এভাবেও করতে পারবেন, আপনার সমস্যা নেই। এখন আসেন আপনি বিশাল একটা টেবিলে, এখন আমি এখানে 7 নম্বর সেল থেকে আমি টেবিলটাকে 2 ভাগ করে ফেলতে হবে। 2 ভাগ করে ফেলতে হবে এখানে। এই জন্য টেবিল লেআউটে যাবেন। টেবিল লেআউটে যাওয়ার পরে এখানে যে আমরা রোরে খণ্ড করছিলাম, 2-3টা খণ্ড করছিলাম, কলামকে 2-3টা ভাগ করছিলাম, এই জন্য আমরা স্প্লিট সেল ব্যবহার করছিলাম, স্প্লিট সেল। এখন আমরা স্প্লিট টেবিলে ক্লিক করলে টেবিলটা 2 ভাগ হয়ে যাবে। স্প্লিট টেবিল, টেবিল 2 ভাগ হয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, 7, 8, 9, 10, এখানে 1, 2, 3, 4, 5, 6, দেখেন 2 ভাগ হয়েছে। এখানে একটা স্বাভাবিক যে টেবিল যে জায়গা ছিল এভাবে এখন আমরা এখানে লেখাটা করতে পারবো, অসুবিধা নেই। টেবিল খণ্ড হয়ে গেল। এখানে আমরা এখন টেবিলের বর্ডার দেব। আমি এখানে একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটার আমি বর্ডার, এই বক্সে আমি বর্ডারটা কিভাবে করব, এটার জন্য হোম মেনুতে ক্লিক করব। হোম মেনুতে আসবেন, হোম মেনুতে এসে এখানে আমরা বর্ডার আইকন দেখবো, এই যে আইকন, আইকনে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন, কোন সাইডের বর্ডার কিরকম দিবেন আমরা ওখানে যাওয়ার দরকার নেই, আমরা বর্ডার এবং শেডিং এ ক্লিক করব। বর্ডার এবং শেডিং এ আসলে এখানে এই যে এই লাইনগুলোর স্টাইল আছে, এখানে আপনি টেবিল বর্ডার কি 2 আঁকের বর্ডার দিবেন না 1 আঁকের দিবেন না কি ধরনের দিবেন, দেওয়ার পরে কোন সাইডের বর্ডার দেবেন, সাইডের দিকে এরকম দেখলে আপনার এখানে শো করবে প্রিভিউ আছে, তাহলে ওকে করবেন, এখানে বর্ডারটা এরকম হয়ে যাবে, চারিদিকে বর্ডারটা এরকম। আর যদি অন্য কোনোভাবে দিতে চান, টেবিলে কার্সর রেখে, টেবিলে যখন কার্সর রাখবেন তখন টেবিল ডিজাইন নামে একটা মেনু ওপেন হবে। ওই টেবিল ডিজাইন মেনুতে টেবিলের বর্ডার এবং টেবিল ডিজাইন সম্পর্কিত বর্ডার কালার, বর্ডার স্টাইল যাবতীয় তথ্য টেবিল ডিজাইন মেনুতে পাবেন। বর্ডার শেডিংয়ে যা স্টিক করবেন সেটা হচ্ছে এখান থেকে যে লাইনটি আপনি বর্ডার হিসেবে দিবেন না,
সেটাই আনসিলেক্ট করে দিতে হবে, বা এই সাইডের বক্সগুলো থেকে আনসিলেক্ট করে দিলে এটা ওখানে বর্ডার হবে না, কিন্তু টেবিল থাকবে। টেবিলের যে আঁকটা এটা এখানে থাকবে, দেখুন টেবিলের আঁকটা আছে কিন্তু বর্ডার নেই। এটা মার্জ সেল হয় নাই, এটা সেল আলাদা, এই সেল একটা এই সেল একটা, এটা সেলগুলো ভিন্ন। যদি আপনি মার্জ সেল করেন তাহলে বর্ডারটা থাকবে না, সেল একসাথে হয়ে যাবে দুটোটা। টেবিলের বর্ডারটা টেবিলের আছে কিন্তু বর্ডার নাই, বর্ডার দেখা যাচ্ছে না, এখানে আপনি কাজ করার জন্য টেবিলের সেলগুলো পৃথক আছে। যদি মার্জ সেল করেন এখানে একটা সেল হয়ে যাবে, দুটোটা একটা কলাম হয়ে যাবে। আর যদি ইরেজার দিয়ে ডিলিট করেন, এই যে ইরেজার যেটা এখানে, এই যে ইরেজার দিয়ে যদি আপনি এটাকে মুছে দেন, ইরেজার দিয়ে যদি আপনি বর্ডারটা মুছে দেন, এই এখানে চলে গেছে, এটা আবার বর্ডার হিসেবে এখানে থাকবে না, এটা দুটোটা সেল এক হয়ে গেছে। এটা মুছা এবং মার্জ সেল করা আর বক্স থেকে বক্স থেকে বর্ডার বাদ দেওয়ার ভিন্নতা আছে। বর্ডার থেকে যদি বর্ডার বাদ দেয় তাহলে বর্ডারটা থাকে, বর্ডার থাকে না কিন্তু টেবিলের লাইনটা থেকে যায় এখান থেকে যদি বাদ দেওয়া হয়। আর যদি ইরেজ করে দেয়, ইরেজার দিয়ে মুছে দেয়, তাহলে এটা বর্ডার এটা থাকবেই না। দুটোটা একসাথে হয়ে যায়, আপনি দুটোটাতে একসাথে লিখতে পারবেন, দুটোটাতে একসাথে লিখতে পারবেন, ঠিক আছে। এটা দুটোটা একটা সেল হয়ে যায়, তখন বর্ডার সিস্টেম এটা এখানে ভিন্নতা আছে। এর জন্য বুঝতে হবে কোনটা বর্ডার হবে কোনটা মার্জ সেল হবে। বর্ডার অনুযায়ী বর্ডারে আপনি এখানে গিয়ে বর্ডার দিয়ে কোনো কিছু আপনি দিতে পারবেন। একটা ভিডিও দেখে বা একটা কথা শুনে আপনি যদি 3-4টা না করতে পারেন তো সমস্যা হয়ে যাবে। এখান থেকে বর্ডার আপনি এটা ডিলিট করে দিতে পারেন, এটা লিখতে পারেন, বা এখানে বর্ডারটা আপনি ডবল আঁক দিতে পারেন, এখান থেকে ডবল আঁক স্টাইল থেকে আঁক দুইটা সিলেক্ট করে দিতে পারেন। এই যে আঁক দুটো হয়েছে তাই সিলেক্ট করছেন, এখন মাউস দিয়ে যেখানে সিলেক্ট করবেন ওখানে আঁক দুইটাই তার বর্ডার হবে। তারপরে এখানে দিবেন একটা আঁক, এখানে দিবেন চিকন ডট আঁক, ডট না সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, এখানে হবে ডট আঁক। এভাবে এখান থেকে এই কাজগুলো করে নেবেন। এই যে দেখেন একটা একরকম হয়েছে, এখানে ডবল আঁক, এখানে ডট আঁক, এখানে সরাসরি আঁক। এভাবে বর্ডার এগুলো কাজ করবেন, দেখবেন এটা তো একটা দেখে অন্তত 2-4টা আরো শিখতে হবে, নিজে নিজে করতে হবে। লিখা আমি অনেকগুলো লেখা মনে করেন লিখলাম টেবিলের ভিতরে, আমার লেখা ঠিক থাকবে, লেখাগুলা যেভাবে আছে এভাবে থাকবে। হ্যাঁ, আমি এই টেবিলের বর্ডারগুলো আমি বাদ দিয়ে দেবো, ফুল টেবিলটাই আমি বাদ দিয়ে দেবো, আমার লেখা যেভাবে আছে সেভাবে থাকুক এখানে। এটা তো আমার কোনো লেখা এখানে লিখি নেই, লেখা যেভাবে আছে এভাবে লেখাটা দেবো, আমি পুরো টেবিলটা বাদ দিয়ে দিব, বা আমি লেখা এখান থেকে বর্ডারগুলো বাদ দিয়ে দিব। তখন আপনি বর্ডার ডিলিট দিলে এটা পুরে বাদ যাবে, কি ইরেজার দিলে পুরে বাদ যাবে, ইরেজার দেওয়া যাবে না। এখানে ফুল টেবিল সিলেক্ট করবেন পুরো টেবিল বাদ দিতে হলে, তখন আপনি টেবিল ডিলিট না কিন্তু টেবিল বাদ যাবে, এখান থেকে টেবিলটা দেখা যাবে না। টেবিল অঙ্কন করা হয়েছে এটা থাকবে, বাট টেবিলটা এখানে দেখা যাবে না। এই জন্য এই যে বর্ডার শেডিংয়ে আসবেন, বর্ডার শেডিং ক্লিক করে এখান থেকে নানটা ক্লিক করবেন, নান কোনো কিছু থাকবে না, এখানে ওকে করবেন। এখানে হালকা দেখা যাচ্ছে, এগুলো প্রিন্টে আসবে না, এটা আপনার বোঝার জন্য এটা রয়েছে। দেখেন এখানে প্রিন্টে আসবে না, কন্ট্রোল পি দিয়ে দেখেন এখানে কোনো টেবিলের কোনো কিছু আছে এখানে নেই টেবিল, কিন্তু টেবিলের কাজ হবে, আপনি টেবিলের মতো করে এখানে কাজ করতে পারবেন, টেবিল দেখা যাবে। এইভাবে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো সেলকে আপনি করতে পারবেন। এভাবে লেখা ঠিক রেখে আমরা অনেক সময় দরখাস্ত লিখে আমরা টেবিল করে বিভিন্ন প্রশ্ন করি বা অনেক কিছুই করি, পরবর্তীতে টেবিলটা আপনি নান করে দিলে ওই লেখা টেবিল আর বর্ডার থাকবে না, লেখাটা সুন্দরভাবে চলে আসবে। এটাতে টেবিল করে লিখছেন আপনি, এটা বোঝাও যাবে না। এভাবে টেবিলের লেখা ঠিক রেখে বর্ডার বা টেবিল বাদ দেওয়া যায়। বর্ডারটা ঠিক এভাবে, আপনি যদি এই বর্ডারে এই লেখাটা থাকবে, কিন্তু এই চারিদিকে বর্ডারগুলো বাদ দিয়ে দিবেন আপনি, ডিলিট না, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। ওকে, এই বর্ডার এই বক্সের এই সেলের কোনো বর্ডার হবে না, এটা প্রিন্ট দিলে আপনি দেখবেন। এভাবে বর্ডার এবং টেবিলে পুরোটা বাদ দিতে পারবেন, লেখা থেকে লেখা রেখে পুরোটা বাদ দেওয়া যাবে। এখন আমরা অনেক সময় অনেক বড় টেবিল করতে হয়,
শত শত রো সম্বলিত অটোমেটিক 10-12টা পেজে সে অটো ইনসার্ট হয়ে যাবে, অটোমেটিক চলে যাবে বিভিন্ন পেজ। এগুলো এখানে টেবিলটা অনেক বড় হয়ে গেছে, দেখেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা চলে আসছে। এখন এই 3 পৃষ্ঠা আসছে, যে উপরে যে হেডলাইন আছে 1 2 3 4 5 6 এগুলোতে তো অন্য পৃষ্ঠাগুলো যায় না। এখানে যে লেখাগুলো থাকবে, লেখাগুলো যে এখানে থাকবে এগুলো অন্য লাইনে তো অন্য পেজে এটা যায় না। এখন কি করবেন, এটা হেডলাইন, ধরুন আপনি এটা হেডলাইন, এটাকে এখানে কোনো কিছু লিখলেন, কোনো বিষয়ের নাম লিখলেন বা কোনো অন্য কোনো কিছু। এটা নিয়ে আমার মাইক্রোসফট এক্সেলের একটা ভিডিও আছে, হেডলাইন প্রতি পেজে শো হবে এবং প্রিন্ট হবে। ওই মাইক্রোসফট এক্সেলের ভিডিওটা দেখলেও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলতেছি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখলে অবশ্যই এখানে একটা মতামত আসে, আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কিছু বুঝেন নাই, কি বুঝেছেন, বা ভিডিওতে আমার কোনো ভুল আছে কিনা, এগুলো অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করাটা তো ভালো, কমেন্ট করলে পরবর্তীতে সমাধান পাবেন। এখন এই টেবিলের হেডলাইনে আমি এখানে লিখবো, অনেক কিছু লেখে টেবিলের হেডলাইনে, ছাত্রছাত্রীর নাম, পিতার নাম, মাতার নাম। আমি এখানে কিছু লেখা লিখতেছি, আসলে এটা একেবারে আপনি কিছু লেখা লিখে দিচ্ছি। এখন এই হেডলাইন আমার এই পেজে আছে, এটা প্রত্যেক পেজে যাবে, ছাত্রছাত্রীর নামের জন্য প্রত্যেক পেজে হেডলাইন এটা যাবে। কিন্তু এখন তো এটা আসে না, এই যে এটা আমি আসছি কত নম্বরে, আমি 4 নম্বর পেজে আসছি, কিন্তু হেডলাইনে তো ওই নামটা এখানে নাই। এখন যদি প্রিন্ট দেয় তাহলে এখানে এই যে অন্য লেখাগুলো আসবে, কিন্তু হেডলাইন দেখা যাবে। এখন আপনি এখানে কাজ করতে গেলে রোগুলো অটোমেটিক এদিক এদিক হয়ে যাবে, এই পৃষ্ঠায় চলে যাবে, কোনোটা আবার এদিকে চলে আসবে, কিন্তু হেডলাইন প্রতি পেজে থাকবে। এই জন্য হেডলাইন সিলেক্ট করবেন বা কার্সর রাখবেন। হেডলাইনে কার্সর রাখলেই হবে। কার্সর রাখার পরে এই যে টেবিল লেআউট, এটা খুব জরুরি একটা জিনিস। আমরা অনেক সময় অফিসে বিভিন্ন চিঠি এভাবে পাই, পরবর্তী পেজে হেডলাইন নেই, এটা হয়তো কম্পিউটার অদক্ষতা। যাই হোক, এখন এই জন্য বলি যে ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখে কমেন্ট করবেন অবশ্যই, যতটুকু সম্ভব, যায় জানেন যায় বুঝেন একটু কমেন্টে একটু লিখে দিলে হয় কি বুঝেছেন, কি সমস্যা। তো টেবিল লেআউটে ক্লিক করে আমরা রিফ্লেক্ট হেডার রো, এখানে একটা অপশন আছে টেবিল লেআউট মেনুতে, রিফ্লেক্ট হেডার রো। এই জন্য শর্ত হচ্ছে আপনি হেডলাইন যেটাকে হেডার করবেন একেবারে উপরের লাইনে কার্সর না রাখলে, অন্য লাইনে কার্সর রাখলে এটা হেডার রো, এটা জ্বলবে না। এই যে এটা এখন এই লাইনটা এখন দেখা যাচ্ছে না, এখানে দেখেন আমি কার্সর রাখছি নিচে, একদম হেডলাইনে কার্সর রাখলে তখন এটা জ্বলবে, এটা এখন দেখা যাচ্ছে। রিফ্লেক্ট হেডার রোতে ক্লিক করবেন, এই শেষ, আর কোনো কাজ নাই। এটা করার পরে প্রতি পেজে হেডলাইনটা শো হবে, এই যে প্রতি পেজে হেডলাইন শো হয়ে গেছে, প্রতি পেজে আসতেছে, এই প্রতি পেজে এভাবে হেডলাইন শো হবে। কিন্তু আপনি অন্য পেজে গিয়ে এই হেডলাইনকে এডিট করতে পারবেন না, এখানে কার্সর বসানো যাবে। প্রথম পৃষ্ঠাতে আপনি এটা ঠিক করতে হবে, কোনো সংশোধনী থাকলে বা কোনোটা বাদ দেওয়ার জন্য, কোনোটা আরো বড় করার জন্য, ছোট করার জন্য, এগুলো আপনি প্রথম পেজে দিয়ে কাজ করতে হবে। যে এখানে প্রথম পেজে এটা এইভাবে করছেন, তো দ্বিতীয় পেজে এটা এইভাবে হবে, সব পেজে এটা এরকম হয়ে যাবে। এখানে দ্বিতীয় তৃতীয় পেজে কোনো কাজ করতে পারবেন না, প্রথম পেজেই হেডলাইনটার কোনো সমস্যা থাকলে, সংশোধনী থাকলে এগুলো প্রথম পেজে করে সেভ করে দিবেন, সেভ হয়ে যাবে। এটা হচ্ছে হেডলাইন প্রতি পৃষ্ঠা শো করে, এটা প্রিন্ট হবে, প্রতি পৃষ্ঠা দেখা যাবে। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, নোট করে রাখতে পারেন। এরপরে আমরা দেখব টেবিল অ্যালাইন করা, অ্যাডজাস্ট করা, জাস্টিফাই আর কি যেটাকে বলা হচ্ছে। এখানে আমি কয়েকটা কলাম ডিলিট করে দিচ্ছি, তখন এটা বুঝতে পারবেন। 3টা কলাম ডিলিট করে দিচ্ছি আমি, ডিলিট করে দেওয়ার পরে টেবিল রো কলাম ডিলিট করে দিই। এখন দেখেন আমার এই টেবিলটা এক পাশে, কিন্তু এটা আমি চাইলেও এটা ওইদিকে নিলে মানে হবে না, এটাকে মেনু অন্যভাবে নিয়ে রাখতে হবে, অটোভাবে, যেন সবসময় মাঝখানে থাকে। ছোট বড় করলেও কলাম সে টেবিলে গরম পেজের মাঝখানে থাকে। লেখা যেরকম আমরা জাস্টিফাই করি,
মাঝখানে রাখা যায়, সাইডে নেওয়া যায়, ঠিক টেবিলকে এভাবে নেওয়া যায়। এখন আপনি সিলেক্ট করবেন। টেবিল সিলেক্ট করার জন্য এই যে টেবিলে কার্সর রাখার পরে উপরে এই পাশে ফুলের মতো একটা একটা প্লাস চিহ্ন আসবে। এখানে আসলে এটাকে ক্লিক করলে এটা পুরো টেবিল সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এখানে প্যারাগ্রাফ অপশনে আসবেন। হোম মেনুতে ক্লিক করে প্যারাগ্রাফ অপশনে এসে যে মাঝখানে জাস্টিফাই, আমরা যেটা জাস্টিফাইতে মাঝখানেটা দিয়ে থাকি সেন্টারে, ওটা ক্লিক করবেন। এই পেজের মাঝখানে টেবিল চলে আসছে, পেজের মাঝখানে টেবিলটা চলে আসছে। এখন পুরো পেজ আপনি এখন যদি কোনো একটা ঘর বড় ছোট করতে চান, হ্যাঁ, আপনি যদি 1 নম্বর ওখানেটা আরো বড় করতে চান, তাহলে করলে অটোমেটিক সে এই অটোমেটিক থাকবে, মাঝখানে থাকবে, মাঝখানে থাকবে। আপনার কোনো দিকে এটাকে নেওয়া যা পরিবর্তন হবে না। একবার পুরো এই পাশে নিয়ে আসতে পারবেন। পুরো টেবিল সিলেক্ট করে হোম মেনু থেকে যে জাস্টিফাইয়ের পাশে এখানে যেটা আছে অ্যালাইন রাইট, এখানে দিলে পাশে আসবে, দিলে মাঝখানে থাকবে। এরপরে আসেন এখন লেখা, টেবিলের লেখাকে আপনি কিভাবে জাস্টিফাই, যেটা বলা হচ্ছে টেবিলের লেখাকে আপনি এখন নেম, এই কথাটা এই সেলের মাঝখানে আছে। এটাকে ওই যে এরকম সিস্টেমে প্যারাগ্রাফে আসে, আপনাকে এটাকে রাইটে করবেন বা লেফটে দিবেন বা সেন্টার দিবেন, সে ওই জায়গায় হয়ে যাবে। এইভাবে সেটিং হবে, এক সিস্টেম আছে। আরেকটা হচ্ছে লেখাকে বিভিন্ন অ্যালাইনে নেওয়ার জন্য এখানে টেবিল লেআউট আছে। টেবিল লেআউটে গিয়ে অ্যালাইনমেন্টে এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন, এটা হচ্ছে টেবিলের মাঝখানে থাকবে লেখা, এটা পাশে যাবে, এটা একেবারে সেন্টারে থাকবে উপরে, এটা যাবে নিচে, এটা পাশে আসবে কর্নারে। এভাবে এই 9টা সিস্টেম আছে। এই সিস্টেম আপনি লেখাগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন, রাখতে পারবেন। এটা হচ্ছে লেখা অ্যালাইনমেন্ট করা। টেবিলের ভিতরে লেখাকে উপরে নিচে ডাকবেন না মাঝখানে নেবেন, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। আবার এখানে লেখার জন্য এটা দিলেও লেখা দেখেন যে হোম মেনুতে গিয়ে এটা দিবেন, আর এটা হচ্ছে টেবিল লেআউট মেনুতে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এটা করবেন। এরপরে আসবো আমরা ডিস্ট্রিবিউট টেবিল। ডিস্ট্রিবিউট টেবিল হলো, আমরা অনেক সময় দেখি যে টেবিলের পাশে লেখা, আপনি এই টেবিলটার পাশে এখানে লিখতে পারবেন না, এখানে লেখার কোনো সুযোগ হবে না। এটা টেবিলের ভিতরে চলে আসবে, এই লেখাগুলো এটা টেবিলের ভিতরে চলে আসবে। আমি এখানে কার্সর করলে, কারণ ওই সিস্টেম এখানে নাই, এখানে সিস্টেম করার নাই। এই জন্য আমি ডিস্ট্রিবিউট টেবিলে, আপনারা একটু লক্ষ্য করেন, দেখুন টেবিলের পাশে যে খালি জায়গা, এখানে আপনি কার্সর রেখে লিখতে পারবেন না। দেখেন, এই যে লিখতে গেলে লেখাটা সেলের ভিতরে চলে আসে, লেখাটা সেলের ভিতরে চলে আসে। এখন আমরা এটা লেখার জন্য এখানে ডিস্ট্রিবিউট টেবিল ওকে করতে হবে, তাহলে এখানে লিখতে পারবেন। অথবা অনেকে এখানে লেখার প্রয়োজন হলে টেক্সট বক্স করে লেখে। টেক্সট বক্স ছাড়া লিখতে গেলে এখানে দেখুন, এই জন্য টেবিল লেআউট থেকে ডিস্ট্রিবিউট, এখানে সেল সাইজে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে টেবিল প্রপার্টিজ আসবে। টেবিল প্রপার্টিজ ঘরে এখানে বিভিন্ন ডিজাইন আছে, এখান থেকে আপনি, আমি এটাই সিলেক্ট করি যেটা আমি আপনাদেরকে দেখাবো, পাশে লেখা থাকবে। ওকে, এই যে এই লেখাটা এখানে চলেই আসছে অলরেডি। এখানে আপনি লিখতে পারবেন, লেখা এখানে দিতে পারবেন, পেস্ট কপি করতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনি অন্যান্য লেখা এখানে লিখতে পারবেন, টেবিলের ভিতরে যাবে না। আর এতক্ষণ তো আমরা লিখছি টেবিলের ভিতরে চলে গেছে, এখন আর যাবে না। এটাই ডিস্ট্রিবিউট টেবিলের কাজ। এগুলো খুব কমই আসে, কাজগুলো একেবারে খুব কম আসলেও অনেকে টেক্সট বক্স করে লিখে ফেলে। এরপর আসেন আমরা করব টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন হলো টেবিলের লেখাকে, ভিতরের লেখাকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা। এজন্য যে সেলের লেখা বিভিন্নভাবে উপস্থাপন করবেন, ওই সেলে কার্সর রাখবেন, রাখার পরে এখানে টেবিল লেআউটে ক্লিক করবেন। টেবিল লেআউটে ক্লিক করে এখানে বিভিন্ন মেনু বা অপশন আইকন আছে, এখান থেকে টেক্সট ডিরেকশনে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে লেখাটা এইভাবে দেওয়া আছে, লাইন এইভাবে,
এখানে ক্লিক করলে এখন লাইনটা আসছে এইভাবে, এখন এখানে লেখাটা এইভাবে দেখা যাচ্ছে, দেখেন এখানে এখন লেখাগুলো এইভাবে হয়েছে এখানে। এরপরে এখানে আসি, আপনি দেখেন এইভাবে বিভিন্ন জাস্টিফাই আছে, এইভাবে দেওয়া যাবে, এখানে নেওয়া যাবে, এখানে নেওয়া যাবে, এইভাবে দেওয়া যাবে, 9টা এলিমেন্ট এখানে আছে। আবার এটাকে উপরের থেকে হবে, উল্টে দিয়ে দেওয়া যাবে লেখা, এভাবে এভাবে হবে, বিভিন্ন ডিরেকশন আছে। আবার আগের পর্যায়ে চলে আসছে, এখান থেকে লেখাকে বিভিন্নভাবে আপনি ডিরেকশন দিতে পারবেন টেক্সটকে। এভাবে টেবিলের কাজ, যেটা সবগুলো ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই টেবিলে, আমার মনে হয় না টেবিলে আর কোনো কাজ বাকি আছে। তাও যদি কেউ মনে করিয়ে দেন আপনার জন্য আবার এক্সট্রা একটা ভিডিও করবো, অসুবিধা নেই। কোন কাজটি বুঝেন নাই অবশ্যই সেটা কমেন্ট করবেন, আমি এটার জন্য একেবারে কমেন্ট না করলে ভিডিওর ভালো মন্দ তো আমরা কিছু বুঝতেছি না। আর আমার ভিডিওগুলো অনেক সময় অনেক বড় হয়, এটা আমি আসলে ভিডিওর সময় কখনো ফলো করি না, ভিডিওটা ছোট হতেছে কিনা বড় হতেছে। যাই হোক, ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, এটা থেকে আপনি একটু উপকৃত হলে আমার ভিডিও করা সার্থক হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।